আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনে প্রস্তাব পাশ সংসদে। দেশকে এগিয়ে নিতে কোনো বাধা মানবে না বিএনপি সরকার, বরিশালে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক বছরে 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 2030 সালের মধ্যে 30% ইলেকট্রিক গাড়ি ব্যবহারের লক্ষ্য সরকারের, সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আজকে আলোচনার মূল বিষয় উন্নয়নে বাধা মানা হবে না। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে সরাসরি স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কামরুজ্জামান রতন, এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। আছেন সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একটি প্রথমে জনাব কামরুজ্জামান রতন এমপি, আপনার কাছে আমি একটু আসি। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে সংসদে সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি পাশ হয়েছে এবং সেখানে বিরোধী দল থেকে 5 জন সদস্য রাখার কথা, সরকারি দলের 12 জন সদস্য দেওয়া হয়েছে এবং বিরোধী দল সেখানে ওয়াক আউট করেছে। আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের পরপরই বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ করার কথা ছিল এবং তারা সেখানে শপথ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে এটি আসলে অসাংবিধানিক, যার কারণে আসলে এটি এই ধরনের শপথও অসাংবিধানিক। এই বিষয়ে আসলে আপনার কি বলবেন, আপনি মন্তব্য কি? দীর্ঘদিনের একটা অমীমাংসিতই বলতে গেলে এই ইস্যুটা নিয়ে বিএনপি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো তারপর থেকে জুলাই সনদ, জুলাই অধ্যাদেশ এবং গণভোট নিয়ে এই ধরনের একটা আমরা দুপক্ষ থেকে আমরা কথা শুনছি, আমরা একটা বর্ণনা দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো আজকে সালাউদ্দিন সাহেব যেটা বলেছে এটা দীর্ঘদিনের ওনার একটা এক্সামিন বলেন, অ্যানালাইসিস বলেন, সব কিছুর মূলে এবং আগামী দিনের বাংলাদেশ কিভাবে যাবে সব কিছু চিন্তা করে কিন্তু এই আজকের এই ডিসিশনটা নিয়েছে। সেখানে বিরোধী দল তাদেরকে 5 সদস্য বিশিষ্ট কমিটি, যেটা সংবিধানের যে আমাদের সাংবিধানিক যে আমাদের কাঠামোতে যেভাবে যাওয়া উচিত ছিল, এইটা নিয়ে একটা 17 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। তাদের রেশিওতে তাদেরকে 5 জনকে দেওয়া হয়েছে। এটা তারা অসন্তুষ্ট, তারা ওয়াকআউট করেছে। ওয়াকআউট তো এটা তো রাজনৈতিক একটা শিষ্টাচার, এটা চর্চার মধ্যে তারা বেরিয়ে আসছে, এটা নিয়ে আরও আলোচনা হবে আমি মনে করি। তারপর জামাত ইসলাম ওর পরে তাদের প্রতিক্রিয়াটা কি দিয়েছে আমি সেটাও এখনো দেখিনি। সুতরাং আমি মনে করি এটা তো অনেক বড় একটা প্রশ্ন। সুতরাং এই ব্যাপারে আমার দলও যে ব্যাখ্যাটা দিবে ওইটার ব্যাখ্যার পরে আমরা এই ব্যাপারে বিশদ কথা বলতে পারবো। ধন্যবাদ। আমি জনাব সৌরভ হাসান, আপনার কাছে একই রকম প্রশ্ন। সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব পাশ হয়েছে কিছুক্ষণ আগে সংসদে, এবং অপরদিকে আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের পরই যখন শপথ নিতে গেছিলেন সংসদ সদস্য হিসেবে, সেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন বিরোধী দলের সদস্যরা, যেটিকে সরকারি দল বলছে অসাংবিধানিক। এতে আসলে যে লক্ষ্য নিয়ে যে অভ্যুত্থান হয়েছিল এবং সংবিধান সংস্কারের কথা বলা হয়েছিল, সব বেশিরভাগ পক্ষই এবং দীর্ঘ আলোচনার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই জায়গায় কি কোনো বাধাগ্রস্ত হবে কিনা যে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রতন ভাইকে, মাননীয় সংসদ সদস্য। দেখুন, সমস্যাটা তৈরি করেছে আসলে অন্তর্বর্তী সরকার বা জাতীয় ঐকমত্য কমিশন। তারা জুলাই সনদ একভাবে সই করিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আবার সাংবিধানিক আদেশ বা পরবর্তীকালে গণভোটের যে প্রশ্ন সেটা আর একভাবে তৈরি করেছে। সুতরাং একদিক থেকে শুধু ধোঁয়াশা নয়, পারস্পরের সন্দেহ অবিশ্বাস রয়ে গেছে এবং যার কারণে আমরা সরকারের 5 মাসও হয়নি এর মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান লক্ষ্য করছি। অন্তত সংবিধান সংশোধন না সংস্কার, পুরো জুলাই সনদ নিয়ে এটার এখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন। জামাত ইসলামী বা এনসিপি এই ব্যাখ্যায় সন্তুষ্ট না, তাদের কাছ থেকেও একটা ব্যাখ্যা আসা উচিত। তারা মনে করেন যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো যে আপত্তি জানিয়েছে সেই আপত্তি বাদ দিয়ে সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করতে হবে। সরকারি দল বলছে সাংবিধানিক আদেশ তো সংবিধান সম্মত নয়। এখন সাংবিধানিক আদেশের বলে আবার জুলাই গণভোট হয়েছে। গণভোটে গরিষ্ঠ সংখ্যক মানুষ পক্ষে রায় দিয়েছে। আবার জাতীয় সংসদের যে নির্বাচন হলো সেখানে 2/3 বেশি আসন বিএনপি পেয়েছে।
আসলে এটা একটি রাজনৈতিক সমস্যা, শুধু আইনি বা কারিগরি সমস্যা নয়। যদি আইনি সমস্যা মনে করে থাকেন সংসদ সদস্যরা, সরকার বা বিরোধী দলের, তাহলে আদালতে যাওয়ার কথা। কিন্তু আদালতে এই প্রশ্নের সমাধান হবে বলে মনে হয় না, কারণ আদালতে যে পক্ষই সন্তুষ্ট হবে না তারা বলবে মানে না। একটি সমাধান হতে পারত, এই যে 17 সদস্যের সংশোধন কমিটিতে দুই পক্ষ আলাপ আলোচনা করে দ্বিমত পোষণ করলেও সেখানেও এই নোট অফ ডিসেন্ট বা আপত্তি সহ সংসদে মানে বৃহৎ পরিসরে এটি উপস্থাপন করা যেত। দেশের মানুষ জানতে পারত যে কার কি অবস্থান কতটা, এবং এ নিয়ে সংবাদ সম্মেলন মানে সভা সমাবেশ তাও হতে পারে। কিন্তু এই ওয়াকআউটের মধ্য দিয়ে রতন ভাই যথার্থই বলছেন, এটা সংসদীয় রীতির একটা অংশ। কিন্তু তারা যদি এই সংসদীয় যে বিশেষ কমিটি করা হয়েছে কমিটিতে না নাম দেন তাদের, তাহলে কিন্তু বিএনপি একতরফাভাবেই বিএনপিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তারা নাম দেননি এবং এর আগেও এই 17 সদস্যের কমিটি গঠনের সম্ভবত প্রথম অধিবেশনে প্রস্তাবটা দেওয়া হয়েছিল, প্রথম অধিবেশনে। তখন বিরোধী দল নাম দেয়নি, দিতে রাজি হয়নি বলে সে যাত্রা এখানে থেমেছিল। সমাধানটা কিভাবে আসবে? আমি মনে করি দুই পক্ষের আইন বিশেষজ্ঞ আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে পরামর্শ করে হতে পারে এই কমিটি গঠন হওয়ার পরেও যাদের মনে করে যে প্রতিনিধি পর্যায়ে বিরোধী দলে 5 জন হতে পারে, সরকারি দলের 5 জন হতে পারে, তারা সংসদের বাইরে একটা আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছানো বা সমঝোতার কাছাকাছি, অথবা না পৌঁছাতে পারলেও যে আমরা এই নিয়ে আলোচনা করেছি, আমাদের বিরোধী দলের এই মত, সরকারি দলের এই মত, সংসদে হাউজে সেটা উপস্থাপন করা যেতে পারে। হ্যাঁ, বিরোধী দলের একটা আপত্তির বড় কারণ যে হাউজে যাই উপস্থাপন করা হবে, সরকারি দল না চাইলে সেটি পাস হবে না, কারণ তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। গণতন্ত্র কিন্তু চলে বিশ্বাসের উপর, পারস্পরিক বিশ্বাস। সেটা যদি না থাকে এবং সরকারের 5 মাসের মাথায় এক ধরনের অবিশ্বাসটা বেশ গাঢ় হয়েছে বলে মনে হয়। সমাধান কিভাবে হবে জানি না, কিন্তু দুই পক্ষের রাজনৈতিক নেতৃত্বকেই বুদ্ধিমত্তার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে এবং ভয়াবহ কোনো পরিস্থিতি না হয়। অতীতে আমরা বেশ এই সংসদ সদস্যরা দুই পক্ষেরই আলোচনা করেছেন যে আগের সংসদগুলো ছিল পরস্পর একেবারে যুদ্ধংদেহী মনোভাব ছিল। সরকারি দল যা বলতেন বিরোধী দল এটার বিরোধিতা করতেন, বিরোধী দল যা বলতেন সরকারি দল নাকচ করে দিতেন। এই সংসদেও যদি একই পরিবেশ, একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জনটা কি হলো? স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটি অসাংবিধানিক ছিল, আপনিও কি তাই মনে করেন কিনা? একজন নাগরিক হিসেবে যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে, আমি তো বললাম প্রথমেই, জাতীয় ঐকমত্য কমিশন একটা গোঁজামিল রেখেছে, অর্থাৎ সব পক্ষকে সন্তুষ্ট করতে যেয়ে কোনো পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি। এখন আইনগতভাবে সেটি আছে কিনা মনে করি যে এক্ষেত্রে আইনজ্ঞরা বলতে পারবেন, আর দুই পক্ষই যদি তারা মনে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিরোধী পক্ষ, তাহলে আদালতে যেতে পারেন। কিন্তু সংসদীয় রাজনীতির এই প্রশ্ন আদালতে মীমাংসা হবে তাও মনে করি না। তাদেরই মীমাংসা করতে হবে, এবং 5 মাসের মাথায় বিরোধী দলের তার এই ওয়াকআউট যদি স্থায়ী হয়, অথবা এই বিশেষ কমিটিতে যদি তাদের কোনো অংশগ্রহণ না থাকে, তাহলে কিন্তু আমরা 2011 সালে সংবিধান সংশোধনের জন্য, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী যে পরবর্তীকালে পঞ্চদশ সংশোধনী পাশ হলো, তখনও কিন্তু সরকারি দল ও বিরোধী দলকে নিয়ে একটি কমিটি গঠনের তৎকালীন সরকারি দল প্রস্তাব দিয়েছিল, এবং সেখানে বিরোধী দলের 2 জন সংসদ সদস্যকে তারা রেখেছিলেন। যতদূর মনে পড়ে যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন, আরেকজন ছিলেন। তখন কিন্তু বিএনপি ওই সংসদীয় কমিটিতে যাননি, মানে তারা নাম প্রস্তাব করেছিলেন কিন্তু তারা কোনো কমিটিতে যাননি, যার ফলে একতরফা কিন্তু ওই সিদ্ধান্ত হয়েছিল।
জি, এবারও এখন- সেদিকে যাচ্ছে কিনা আমি এখন একটু- সেদিকে যাচ্ছে কিনা এটি সময় বলে দেবে। এই প্রশ্নটি আমি জনাব কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে আমি রাখবো। এবং আরেকটি বিষয় যেটি জনাব সোহরাব হাসান বললেন যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস তৈরি হচ্ছে এবং সেটি আসলে কিভাবে মিটবে এবং অবিশ্বাস আরো গাঢ় হচ্ছে, এই প্রশ্ন আপনি যদি একটু সংক্ষেপে উত্তর দেন। সৌরভ ভাই যেটা বললেন সেটা গণতন্ত্রকে স্মুথলি চলতে দিতে হলে সরকারি দল বিরোধী দলের সাথে একটা সম্মানজনক একটা সম্পর্ক থাকতে হয়, এটার উপর উনি জোর দিয়েছেন। বিশ্বাস অনাস্থা, মানে অবিশ্বাস অনাস্থা যদি পরস্পরের মধ্যে এখন থেকে শুরু হয়, এটা একটা ভালো বার্তা অবশ্যই জাতির জন্য বয়ে আনবে না। এখন প্রথমটা হলো যে আমার কতটুকু প্রশ্ন, আমার উত্তরটা যেটা হবে এটা যৌক্তিক কিনা, এটা সাংবিধানিক কিনা। আমরা তো প্রথমেই বলেছি আমার দলের যে স্ট্যান্ড সেটা হলো দক্ষিণ প্লাজাতে যতগুলো আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি ওটাতে আমরা অবশ্যই এটা পালন করব। তারপরও যে জিনিসটা আমাদের আজকে যেটা যে কারণে ওয়াকআউটটা করলো, আমার মনে হয় একটু আমরা প্রতীক্ষা করি যে তারা তো একটা নেগেটিভ দেবে তো, যে জাতির সাথে এই জায়গায় বিএনপি আমাদের সাথে এই কারণে ঐক্যমত্য হলো না। আমার মনে হয় আজকের এই মাত্র তো পার্লামেন্ট শেষ হলো এবং আজকে শুধু এইটা না, অনেকগুলো সংসদীয় কমিটি হয়েছে আর কি। তো আমার মনে হয় সর্বোপরি আমাদের এই ডিসিশনটা দিতে বা আমার দলের স্ট্যান্ড যেটা হয়েছে ওইটা আমাদেরকে ওই ব্যাপারে জ্ঞান নিয়ে এবং তাদের কাছ থেকে আমার একটা ব্যক্তিগতভাবে আমি এটাকে জানতে হবে। জানার পরে আমি যখন বলবো কথাটা, সেটার উপর আমার মনে হয় জাতি, যখন আমি একটা কথা বলি দলের প্রতিনিধি হয়ে, জাতি কিন্তু ওই কথাটাকে কিন্তু একটা কোট করতে পারে যে আমি এটা বলেছি। সুতরাং আমি এটা আরো বিশদে যাব, কালকেও আমাদের পার্লামেন্ট আছে এবং এইখানে আমাদের দলের আমার স্ট্যান্ডটা আমার অবশ্যই আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি বলছি না। কিন্তু জামাতে ইসলাম যেসব কারণে আজকে ওরা সংসদ থেকে আজকে বয়কট করলো এবং এখান থেকে পার্লামেন্টে তারা যে বেরিয়ে গেল, এটা স্থায়ী না অস্থায়ী, এবং এটা কোন স্ট্যান্ডের উপর তারা ভবিষ্যতে আবার পার্লামেন্টে ঢুকবে, এই বর্ণনাটা কিন্তু সৌরভ ভাই যথার্থই বলেছেন। এই একটা তাদের যে অবস্থান এটা আমাদেরকে সুস্পষ্ট হতে হবে। আমার মনে হয় এটার জন্য আমরা আরেকটু অপেক্ষা করতে হবে আমাদের। জি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। জুলাই সনদে সব পক্ষই স্বাক্ষর করেছে, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, তারপর এত অনৈক্য কেন? আমি একটু প্রশ্নটি রেখে একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সৌরভ হাসান। আপনার কাছে প্রশ্ন ছিল যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, বিএনপির ডিসেন্ট ছিল, আবার বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদে গিয়ে শপথ নিয়েছে, মানে এত অনৈক্য কেন আসলে? সংবিধান সংস্কারের বিষয়ে দুই দলই ঐক্যমত, তারপর অনৈক্য কেন? সংস্কার দেখাটার ভেতরে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। বিএনপি একভাবে সংস্কার দেখছে, জামাত ইসলামী বা এনসিপি আরেকভাবে সংস্কার দেখছে। আবার যদি সত্যিকার অর্থে এই সংস্কারের মধ্যে তো কোনো সংস্কার নাই, একমাত্র প্রশাসন কিভাবে চলবে, সরকার 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 সংসদ এসব বিষয়, পুরো রাষ্ট্র সংস্কার যেটা, আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন যেটা, সেই কথা কিন্তু এখানে নেই। হ্যাঁ, একটা বলতে পারে যে এখানে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসে, এটাই ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল কথা, সেখানে সবাই একমত হয়েছে। এখন প্রশ্নটা হলো যে কোনো একটি দল আপত্তি জানিয়েছে, আপত্তি সহ সই দিয়েছে। এখন আপত্তিটা কি বাস্তবায়নের মধ্যে থাকবে না আপত্তিটা তুলে যাবে? সমস্যা দেখা দিয়েছে। বিএনপি বলছে আমরা যেখানে আপত্তি জানিয়েছি এবং সেই আপত্তি সহ আমরা যেহেতু সই করেছি, সুতরাং আপত্তিটা তো আমরা বাস্তবায়ন করব না। আবার ওই জুলাই সনদেই আছে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, জনগণ তাদের কর্মসূচির উপর যে ম্যান্ডেট পাবে বা যে রায় পাবে সেই রায় অনুযায়ী তারা দেশ চালাবে। তাহলে দুটার মধ্যে কিন্তু একটা স্ববিরোধিতা আছে। একবার বলা হলো যে জুলাই সনদ, যেমন সাবেক আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন যে তিনি মনে করেন যে, এবং ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সদস্যরা মনে করেন বা সংবিধান বিশেষজ্ঞ যাদের সাথে আলোচনা করেছেন তারা মনে করেন যে আপত্তিটা হচ্ছে তার ব্যক্তিগত, মানে দলীয় ব্যক্তিগত, আর যেটা সই হয়েছে সেখানে আপত্তি হবে না, আপত্তি আমলে নেওয়া হবে না, হওয়া উচিত না, এটা তাদের বক্তব্য।
বিএনপির বিএনপির বক্তব্য হচ্ছে যে আমরা যেটা আপত্তি জানিয়েছি সেটা আমরা বাস্তবায়ন করব কেন, এখানেই সমস্যা দেখা দিয়েছে। তারপরেও আমি মনে করি যে এটি তো যুদ্ধের বিষয় না, এটা যে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল মিলে একটা সিদ্ধান্তে আসার বিষয়। তারা যদি এই সিদ্ধান্তে না আসতে পারে তাহলে ভবিষ্যৎ কী হবে? আগামী 4.5 বছর, মাত্র 5 মাস হতে যাচ্ছে, তাই তো? এটা তো এইটা এই শঙ্কা দেখা দেয়। এ কারণে আরেকটা কথা বলি, আজকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আহ্বান জানিয়েছেন, তাতে এই যে সরকারি দল ও বিরোধী দলের বিভেদ এই কাজ করেছে কিনা, অর্থাৎ এই বিভেদের সুযোগ নিয়েছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। জি, ধন্যবাদ। আমি জনাব কামরুজ্জামান রতন একটু অন্য প্রসঙ্গ যেতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে সফর করেছেন, সেখানে তিনি বলেছেন যে দেশের অগ্রযাত্রায় কোনো বাধা মানবে না বিএনপি সরকার। আগামী 1 বছর 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করার অঙ্গীকারও করেছেন। কি ধরনের বাধা আসলে দেখছেন, বা কি ধরনের বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করেন? উনি যেটাকে বাধা মনে করছে গণতান্ত্রিক যে চর্চার রীতি এবং উন্নয়নের যে ধারা, ওই ধারাতে ধরেন আপনি কোনো বাধা বিভিন্নভাবে হতে পারে। সেটা হলো মূলত আজকের যে এখন যেটা আপনি বলতেছেন, এই বিরোধী দল যদি এটাকে উন্নয়নের বাধা যে প্রধান যে প্রতিবন্ধক হিসাবে যদি দাঁড়ায়, এটাকে হলো উনি বাধা মনে করছেন। এখন কালকের আমাদের এটা দেখবার বিষয় যে এটা রাজপথে তারা গড়াবে কিনা, এবং আমাদের উন্নয়নের ক্ষেত্রে যেমন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, এইটাই তো ওনার স্লোগান। তো উনি তো সারাদিন কাজের চিন্তা করেন, একটা উন্নয়নের চিন্তা করেন, পাশাপাশি দেশকে, সেটা আজকে আমার ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এবং 1 বছরের মধ্যে আজকে যে বললো 41 লাখ ফ্যামিলি কার্ড আগামী বছরের মধ্যে দেওয়া হবে, 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, সেটা আগামী বছর হবে। এবং আমার 25 কোটি গাছ লাগাতে হবে। সার্বিকভাবে কিন্তু প্রতিটা মন্ত্রণালয়কে এবং বাংলাদেশকে একটা উন্নততর রাষ্ট্র, একটা আলোকিত বাংলাদেশ গড়তে গিয়ে উনি তো ইতিমধ্যে কিছু ওনার স্বপ্ন উনি কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু প্রতিনিয়ত উনি চিন্তা করে যাচ্ছেন এবং ওই পথে উনি হাঁটছেন। সুতরাং ওই পথের বাধাটা আমরা দৃশ্যমান না হোক, এই মুহূর্তে আমরা দেখতে চাই উনি তো কাজ করেই যাচ্ছেন, কাজের বাধাটা এটা ভিজিবল হইতে হবে। এবং তখনই আমরা এই বাধাটাকে যৌক্তিক মনে করবেন না জনগণ, না এটাকে আসলেই উন্নয়নের বাধার জন্য বিরোধী দল বা অন্য কেউ এটাকে সাবর্টাইজ করতেছে, এটা তখন আমরা এটা দেখব। এবং আমার মনে হয় উনি দৃঢ়চেতা মনোভাব নিয়ে বলেছেন যে কোনো উন্নয়নের বাধাটাকে আমরা বাধা মনে করব না, এবং এটাকে আমরা জয় করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। জনাব সুরাফ হাসান, আপনার কাছে আবারও আসি। দেশের অগ্রযাত্রায় এখন কারা প্রতিবন্ধকতা তৈরি করছে, বা সেই অগ্রযাত্রায় বাধা কি বলে আপনার কাছে মনে হয়? প্রথমত, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আসার 5 মাসের মাথায় এ ধরনের বক্তব্য দিতে হলো, এটাই কিন্তু দুঃখজনক। অর্থাৎ তিনি অনুভব করছেন বাধা আছে। বিরোধী দল তো সংসদের ভেতরে এক ধরনের আচরণ করে, এক ধরনের বাইরে আর এক ধরনের কথা বলে। যেমন বিরোধী দলের নেতা তো খুলনার সমাবেশে বলছেন প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, এই জুলাই সনদ বা ইত্যাদি যদি না মানা হয়, সংবিধান সংস্কার যদি করা না হয়। দ্বিতীয় হচ্ছে যে আরেকটি বাধা আছে, রাজপথে যদি তারা কর্মসূচি নেয় তখন এটা যে কোনো তার একটা প্রতিক্রিয়া পড়ে, এবং প্রতিক্রিয়া পরে 2 দলের মধ্যে একটা সংঘর্ষের আশঙ্কা থাকে। এবং এটি শুধু জামাতে ইসলামী না, এনসিপির পক্ষ থেকেও কিন্তু এই আন্দোলনের কথা বলা হচ্ছে। আন্দোলন গণতান্ত্রিক সমাজে আন্দোলন করতে পারে গণতান্ত্রিকভাবে। আরেকটা হচ্ছে সংকট, এই যে এই মুহূর্তে বাংলাদেশের সংকট, প্রায় অর্ধেক বাংলাদেশ পানিতে ডুবে গেছে, এই মানুষগুলোকে বাঁচানো, এবং সেক্ষেত্রে বাধার চেয়েও ঐক্যটা দরকার। তাহলে এই যদি বিভেদ থাকে সংসদে তারা স্থায়ীভাবে ওয়াকআউট করবে না, কিন্তু ধরেন সরকার যদি বিশেষ কমিটিতে বিরোধী দল যদি নাম শেষ পর্যন্ত না দেয়, তাহলে এটাও একটা বাধা। তাহলে হয় সরকারকে একতরফাভাবে কমিটি করতে হবে, অথবা যে উদ্দেশ্যে কমিটি করা সেই কমিটি আর হবে না, মানে কমিটি অচল হয়ে থাকবে, অকার্যকর হবে। এটাও একটা বাধা। আরেকটা আছে আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ইত্যাদি। যে এটা তো ঠিক যে জুলাই অভ্যুত্থানের পর
অন্তর্বর্তী সরকারের 1.5 বছর স্বাভাবিকভাবে চলেনি। অনেক ক্ষেত্রেই অনিয়ম, অনেক ক্ষেত্রে অব্যবস্থা, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়া, অনেকগুলো জটিলতা কিন্তু আছে। সরকার পরিচালনার ক্ষেত্রে যে একটা সুষ্ঠু ধারা প্রয়োজন, যেমন ধরুন প্রশাসনে এখন বেশ রদবদল হচ্ছে, এটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন। তাহলে অন্তর্বর্তী সরকারের সময় যে প্রশাসনে যারা শীর্ষ পদে ছিলেন তারা কোন দলের ছিলেন? এবং বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্তর্বর্তী সরকারের অন্তরে এবং বাহিরে তো দুটি দল ছিল, এবং কোন দলের ইঙ্গিত করেছেন তাও বুঝেন। তো সুতরাং এখন যে প্রয়োজন বা বাংলাদেশের যে এই মুহূর্তে যে সংকট, জ্বালানি সংকট, আজকে আপনাদের দেশের যে আপনাদের যে চালক, তিনি আসার সময় বলছেন যে গ্যাস সংকট হতে পারে, কারণ গ্যাসের দাম বাড়ানো হতে পারে। গ্যাসের দাম বাড়লে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হবে, মানুষের মূল্যস্ফীতি আরও বাড়বে। এই যে মানুষের এই সংকটটা সমাধান করতে হলে ঐকমত্য দরকার, সহযোগিতা দরকার। সেখানে যদি সহযোগিতা কেউ না করে, যাদের করার কথা, সেটাও কিন্তু বাধা। এখন আমরা কিভাবে দেখছি, সেটা আমলাতন্ত্রের পক্ষ থেকে আসতে পারে, সেটা বিরোধী দলের পক্ষ থেকে আসতে পারে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকতা বাহিনীর পক্ষ থেকে আসতে পারে, আর ব্যবসায়ীদের কাছ থেকেও আসতে পারে। তবে আমরা যে এই সরকার এসে যে বাজেট দিয়েছে, সেই বাজেটে কোনো পক্ষই, সব পক্ষ সন্তুষ্ট না হলেও কোনো পক্ষ যে ভীষণ ক্ষোভ দেখিয়েছে এরকম না। এক ধরনের সবাইকে স্বস্তিদায়ক জায়গায় রাখার একটা চেষ্টা ছিল, বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের। এটি একটি ভালো পদক্ষেপ। কিন্তু যে বাধাটা ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে কবে, বেকারত্ব, এটি কিন্তু ভয়াবহ সংকট। সরকার প্রধান সহ সবাই এটা স্বীকার করেছেন, বলছেন। তা বেকারত্ব দূর করতে হলে বিনিয়োগ দরকার। বিনিয়োগের জন্য নতুন শিল্প কারখানা করতে হবে। নতুন শিল্প কারখানার জন্য আপনার অবকাঠামো দরকার হবে, এবং আস্থার পরিবেশ ফিরে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের এই 1.5 বছরে কিন্তু তারা আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি, যে কারণে ঘানা এবং উগান্ডার চেয়েও বাংলাদেশে সরাসরি বিনিয়োগের পরিমাণ কম। সুতরাং এটি অনেকগুলো সমস্যা। এই সমস্যাগুলো বিরোধী দল সহযোগিতা কতটা করবে, এই ব্যাপারে নিশ্চয়ই সরকার প্রধানের একটা সংশয় আছে বলেই এই কথা বলছেন। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে আসি। যে সরকারের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে এক বছরে 41 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। চিকিৎসা খাতে আমূল পরিবর্তনের কথা বলছেন সরকারের পক্ষ থেকে, নানান উদ্যোগের কথা বলছেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোনো বাধা মানা হবে না এই ধরনের কথা বলেছেন। কিন্তু বিরোধী দল আসলে এই ক্ষেত্রে কতটা সহযোগিতা সরকারকে করছে বলে, আপনি যেহেতু সংসদে আছেন, কতটা দেখছেন সেই সহযোগিতার মনোভাব? আজকে যেখানে আমরা দেখছি ওয়াক আউটও করেছে, এবং এই উদ্যোগগুলো আসলে কতটা জনবান্ধব বলে মনে করেন? আমি উত্তরটি নিতে চাই একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামরুজ্জামান রতন এমপি। আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকারের যে নানান উদ্যোগগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং 25 কোটি গাছ রোপণ, এইসব উদ্যোগগুলো বা আরো নানান ধরনের যে চিকিৎসা খাতের উদ্যোগ রয়েছে, এগুলোতে আসলে বিরোধী দলের সহযোগিতা আপনারা কতটা পাচ্ছেন? অ্যাকচুয়ালি সহযোগিতা সব জায়গায় দরকার। এই ক্ষণভঙ্গুর এই দেশের যে অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং সেক্টরের যে অনিয়ম বিশৃঙ্খলা ছিল, এটা থেকে দেশকে একটা সেবে নিয়ে আসতে বিরোধী দল সরকারি দল একসাথেই কাজ করাটাই এটা শোভনীয় না, এটা খুবই দরকার ছিল। আমার মনে হয় যে এই জিনিসটা বিএনপি সরকার গঠনে তার তো প্রতিশ্রুতি থাকবে জনগণের মাঝে, সেটা ফ্যামিলি কার্ড বা আমার কৃষক কার্ড, অন্যান্য চিকিৎসা খাতে। বিশ্বাস করুন, চিকিৎসা খাতের যে অবস্থা, এটা বাংলাদেশে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। আমার একটা নর্মাল একটা কমিউনিটি ক্লিনিক, তারপর যে সদরের যে আমার হসপিটাল, ওইখানে কোনো চিকিৎসা সেবা দূর থাক, ওইখানে কিছুই নেই। তার মানে কি এইভাবে চালিয়েছে?
আওয়ামী লীগ এইভাবে চালাইছে। মানুষ সেবার মধ্যে থেকে ওদের কোনো মানে ভ্রতি ছিল না। প্রতিটা জায়গায় চিকিৎসা খাত হলো সবচেয়ে মানে ডিজাস্টার বলতে যেই শব্দ, মানুষের যেই মানে একটা সরকারের প্রতি যে ঘৃণা থাকা উচিত চিকিৎসা খাতে, সেটা সবচেয়ে বেশি। ব্যাংকিং খাতের অনিয়ম, তারপর তো রাষ্ট্র চালাতে গিয়ে এক ব্যক্তির শাসনের উপর শুধু ক্ষমতায় থাকাটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। দেশ কোথায় গিয়েছে, আর যারা এগুলো করেছে লুণ্ঠিত জিনিস। দেখেন বাংলাদেশে যত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে চলে গিয়েছে কেন? যদি এই দেশে থেকে এই দেশের মধ্যে যদি তারা যদি এখানে যদি বিভিন্ন ফ্যাক্টরি করতো, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতো, আজকে আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আমার সুশাসন দরকার, আমার কর্মসংস্থান দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং বাজার ব্যবস্থার মধ্যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এগুলো থাকতে হবে। সুতরাং এতগুলো আমাকে জ্বলন্ত ইস্যুগুলোকে আমি যখন সামনে রেখে একটা সরকার যখন দেশ পরিচালনা করবে, সেখানে বিরোধী দলের নৈতিক এবং যে কোনো সাপোর্টের ক্ষেত্রেই অবশ্যই সেটা দরকার। আবার বিরোধী দলের কিন্তু দায়িত্ব আছে, কিন্তু সরকার পরিচালনা যতগুলো একটা মানে যে অবস্থার মধ্যে সরকার দায়িত্বটা নিয়েছে, এখন প্রথম দিন থেকে বা 5 মাস পর থেকে যদি তারা মানে সরকারকে নামাতে হবে কালকেই, মানে এই যে মনোভাবটা, এটা কিন্তু জনগণ কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আমার মনে হয় সহনীয় পর্যায়ে থেকে থেকেই যেটা যৌক্তিক সেটা মানুষকে বুঝিয়ে বুঝে একটা সময় নেবে। সৌরভ ভাই সত্যি কথাই বলেছেন, এই 5 মাসের মধ্যেই এতগুলো ইস্যুকে সামনে নিয়ে এই সরকারের বিরুদ্ধে কতটুকু আন্দোলন করবে বা কি ঘোষণাটা আসে, আমি আবারও আপনাকে বলতে চাই এইটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা, এটা আমাদেরকে সামনের ভবিষ্যতে আমাদেরকে এটা দেখতে হবে। ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে হাজির। সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণে মাসিক ব্যয় 50 থেকে নামে 25,000 টাকা করা হয়েছে। এছাড়া আমরা সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যেও দেখেছি যে যেখানে আসলে কৃচ্ছতা সাধনের নানান লক্ষণ আমরা লক্ষ্য করেছি। আপনার কাছে কি তাই মনে হয় যে সরকার আসলে অর্থনীতিকে বাঁচাতে এই ধরনের কৃচ্ছতা সাধনের পথে হাঁটছে? না, কৃচ্ছতা সাধন তো করতে হবে এই কারণে যে আমাদের তো এরকম বিশাল সম্পদ নেই যে সম্পদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এখনও রাষ্ট্রের এই বিগত যে এখন যে বাজেট চলমান আছে, তাতেও রাষ্ট্র পরিচালন ব্যয় হচ্ছে উন্নয়ন ব্যয়ের দ্বিগুণ। তা আপনি পরিচালন ব্যয়ই যদি আমরা সব খরচ করি, পরিচালন ব্যয়ের মধ্যে আপনি যে সুযোগ সুবিধার কথা বললেন, বেতন ভাতা এটাও বললেন, 14 লাখ এখন সরকারি কর্মকর্তা কর্মচারী। 14 লাখের জন্য সরকার নতুন বেতন বোর্ড বাস্তবায়ন করতে যাচ্ছে। এই চলতি অর্থ বছরে মূল বেতনটা বাড়বে, পরবর্তীকালে ভাতাটা বাড়বে। কিন্তু 14 লাখের বাইরে একটি বিবিএস-এর পরিসংখ্যানে দেখলাম যে বাংলাদেশে কর্মক্ষম মানুষ হচ্ছে 7 কোটির উপরে। তার মধ্যে কর্মক্ষম কিন্তু তার মধ্যে কাজ করছেন এরকম লোক হচ্ছে 6,90,00,000। তো 6,90,00,000-এর মধ্যে যদি 14 লাখ বাদ দেন, 6,76,00,000-এর বেতন ভাতা সুযোগ সুবিধা কে বাড়াবে? আপনি তো জুলাই থেকে যে বেতন পাবেন সরকারি কর্মকর্তার কর্মচারীরা, সেখানে কিন্তু বর্ধিত বেতন পাবেন। কিন্তু বেসরকারি খাত, মিডিয়া সহ, সেখানে কি বেতন ভাতা বাড়বে বা বেড়েছে? আমার মনে হয় না। সুতরাং এই প্রশ্নটা আছে এবং সরকারকে এটাও কিন্তু সামাল দিতে হবে। তৈরি পোশাক শিল্পে গার্মেন্টস শ্রমিকদের এক ধরনের তারা 5 বছর পর পর নতুন মজুরি কাঠামো হয়, সেটারও সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের শেষ দিকে হয়েছিল, 2 বছর পর তাদেরও। পরিবহন, আপনি বড় বড় যত ক্ষেত্রে দেখেন, অনানুষ্ঠানিক খাত, কোথাও কিন্তু বেতন ভাতার নিশ্চয়তা নেই, বেতন কাঠামোর নিশ্চয়তা নেই। সুতরাং এক ধরনের সরকার, রাষ্ট্র কিন্তু এক ধরনের, রাষ্ট্র মানে যে জনগণই সরকার যাদের জন্য করেছে, হ্যাঁ, সরকার যে ফ্যামিলি কার্ড করেছে, এর মধ্যে হয়তো পরিবহন খাতের যে শ্রমিক, তার মানে সেই শ্রমিকের পরিবারও পাবে। একটা হচ্ছে 1 লাখ কত লাখ দেবে ফ্যামিলি কার্ড? হ্যাঁ, ফ্যামিলি কার্ড 41 লাখ। হ্যাঁ, 41 লাখ। হ্যাঁ, যদি সরকারের লক্ষ্যমাত্রা 1 কোটি হয়, তার মধ্যে 41 লাখ একটা বড় সংখ্যা। কিন্তু তারপরও যে প্রশ্ন আছে, একটা হচ্ছে এটা বিতরণের প্রক্রিয়াটা কি হবে। দলীয় নেতাকর্মী এবং
স্থানীয় সরকার এখনও কিন্তু ইউনিয়ন পরিষদ এক ধরনের কার্যকর আছে ক্ষেত্র বিশেষে, যেখানে ধরেন খুব দলীয় হিসেবে পলাতক নয় অথবা মামলা নেই, এর বাইরে কিন্তু আছে। তো তাদের বিএনপির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতাকর্মী এরা সম্মিলিতভাবে যদি তালিকাটা করে, এবং যেটা বলা হয়েছে বিবিএস এর রিপোর্ট অনুযায়ী খানা জরিপে কার আর্থিক অবস্থান কি, এখানেও কিন্তু ঐক্যের বিষয়টা জরুরি। সরকারি দল যদি এককভাবে করে অথবা প্রশাসন এককভাবে করে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু আবার আওয়ামী লীগ আমলে যে অভিযোগ উঠেছিল সেটা উঠতে পারে। দ্বিতীয় হচ্ছে যে গাছ লাগানো, এটা চলমান প্রক্রিয়া গাছ লাগানো, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের পর শুধু গাছ লাগিয়েই কিন্তু পরিবেশ রক্ষা করা যাবে না। আজকে যে ভয়াবহ পরিস্থিতি হলো, মানে সেটা বিশ্বব্যাপী, আমরা দেখলাম যে কত হাজার লোক মারা গেছে, 10,000 লোক মারা গেছে ইউরোপে গরমের কারণে। গরমে খোদ ফ্রান্সে এটা হয়েছে। এটা চিন্তা করতে পারেন, আমরা শীত প্রধান দেশ হিসাবে ইউরোপকে জানতাম। সুতরাং আমাদের উপকূলীয় কি অবস্থা, উপকূলের সেখানে যে চাষের জমি কমে যাচ্ছে, জলাবদ্ধতা বাড়ছে, আর ঘূর্ণিঝড় সব ডুবেই দিচ্ছে। সুতরাং সমস্যাটা খুব কঠিন। আমার মনে হয় যে এই সরকার এখনো পর্যন্ত যে কর্মসূচিগুলো নিয়েছে এটা এক ধরনের প্রচলিত কর্মসূচি। এর বাইরে যে বাড়তি কিছু করতে হবে, যেটি সরকার বলেছিল যে 1 কোটি লোককে চাকরি দেবে আগামী 1 বছরের মধ্যে বা 1.5 কোটি লোককে, সেটা দিতে পারলে খুব ভালো। দেওয়ার জন্য যা যা করতে হবে সেটা কিন্তু অনেক কঠিন। ধন্যবাদ। সত্য যে কঠিনের ভালোবাসি না। আপনার কাছে আমি আবারও আসবো একটু, জনাব কামরুজ্জামান রতন, আপনার কাছে আসি। 2030 সালের মধ্যে 30% ইলেকট্রিক গাড়ি ব্যবহারের লক্ষ্য সরকারের। সংসদের সড়ক পরিবহন মন্ত্রী তিনি এমনটা বলেছেন। মানুষের আসলে সড়ক পথের যে দুর্ভোগটা আমরা ঈদ আসলে দেখি বা ঈদ ছাড়াও দেখি, সেই দুর্ভোগটা কতটা কমবে, মানে সেই বিষয়ে সরকার উদ্যোগ কি? আজকে ইলেকট্রিক্যাল যে গাড়িগুলো, এটা কিন্তু পরিবেশ দূষণের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সহায়ক। বিশেষ করে আমরা যে চায়নাতে দেখলাম ম্যাক্সিমাম অনেক কিন্তু এখন কিন্তু এটা একেবারে মানে খুব মানে অ্যালার্মিং বলবো না, এটা খুব মানে ওরা ইউজ টু হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে শুধু 30% যদি এটা হয়, এই যে ফুয়েল কনজামশনের ব্যাপারে যেটা আমরা ক্রাইসিস দেখলাম এই যুদ্ধের পরে, ইরান ইসরায়েলের যুদ্ধের পরে, আমাদের একটা প্রিকশন থাকতে হবে। এবং আমার মনে হয় যে এই ইলেকট্রিক্যাল গাড়িগুলো পৃথিবীর সব দেশে এটা হচ্ছে, তো হয় নট বাংলাদেশ। তা আমার মনে হয় এইটা সব কিছুর মূলে আমি যদি বাংলাদেশের পরিবেশ এবং এখানে ফুয়েল কনজামশন যেটা হওয়ার, এই ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্য যদি এই পদক্ষেপটা হয়, এটা তো দেশের জন্যই ভালো। তো সুতরাং 30% যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে, এইটা আমাদের মনে হয় অ্যাপ্রিসিয়েট করাই যাবে। এবং বাংলাদেশের পাশাপাশি যে রাস্তাঘাটের যে অবকাঠামো, এমনি কিন্তু আমাদের রাস্তার সংকুলনের চেয়ে কিন্তু গাড়ির সংখ্যা বেশি। তো আপনি ইলেকট্রিক্যাল বলেন আর ফুয়েল কনজামশন আমাদের যেটা আমরা অকটেন পেট্রোল দিয়ে চলি, তো রাস্তা তো বাংলাদেশের একই রাস্তা থাকবে। সুতরাং এখানে ইলেকট্রিক্যাল গাড়ি মানে কিন্তু দাম কমে যাবে। তো যে একজন হুন্ডা চালাতো, সে যদি সামান্য ব্যাংকিং লোনে সে যদি একটা গাড়ি নামায়, পাশাপাশি আমি মনে করব যে আমাদের অবকাঠামোর মধ্যে আমাদের যেখানে 4 লেন আছে সেখানে 6 লেন্সে যেতে হবে। আমাদের রাস্তাঘাটের যে আমাদের অবস্থা এবং উন্নতির দিক থেকে, রাস্তাঘাটের সংস্কার থেকে আরম্ভ করে, এটা অবশ্যই এটা একটা স্বপ্নবিলাসী বলবো না, এটা তারেক রহমানের একটা চিন্তার মধ্যে এবং এটা ফিজিবিলিটি স্টাডি করেই কিন্তু এই কথাটা বলেছেন। আপনি অবকাঠামোর কথা বলছেন। আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ফ্যাসিবাদী সরকারের সময় অর্থ লোপাটের জন্য প্রকল্প নেওয়া হতো। বর্তমান সরকার যে প্রকল্পগুলো নিচ্ছে সেগুলো আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নিচ্ছে? আগের সরকার যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আমার মুন্সিগঞ্জ 3 আসনে একটা পিউরিফাই একটা ওয়াটার প্ল্যান্টের জন্য তার 11 কোটি টাকার একটা বাজেট নিয়েছিল। ছোট্ট একটা আমি এক্সাম্পল দিই, ওটা কোনো কাজই হয়নি। এইরকমভাবে অসংখ্য মন্ত্রণালয় ভিত্তিক শুধুমাত্র এই প্রকল্প পাশ করেছে, অপ্রয়োজনীয় না। এইটার উদ্দেশ্য ছিল আমি কিভাবে একটা প্রজেক্ট রেডি করে আমি এটা দিয়ে আমি লুপাট করে টাকাটা এবং এইটার সাথে না, এবং এইটার সাথে দলীয় নেতাকর্মী এবং ওই সময়ের যে প্রশাসনিক যত লোকগুলো আছে তারা কিন্তু প্যাকেজ ডিল করে কিন্তু দেশের অর্থনীতিটাকে এই জায়গায় নিয়ে গেছে। এখন আপনি আসছেন, আমার সরকার যেটা করবে আপনাদের সামনে তো হবে। যদি ওই তাদের রেখে যাওয়া পথটাকে যদি আমরা এই দল অনুসরণ করে, আপনাদের লেখা, আপনাদের এই যে কথা বলা বা
এর ব্যাপারে যে ব্যবস্থাটা নিতে হবে, নিশ্চয়ই আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এইটাই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই ব্যাপারে আমরা এতটুকুই, আমরা তারেক রহমানের মনিটরিং এর মধ্যে আমার মনে হয় এই ধরনের কোনো সুযোগ আর আসবে না। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি বাড়তি উদ্যোগের কথা বলছেন, সরকার অনেকগুলো উদ্যোগ নিচ্ছে এবং আপনি বলছেন যে 1 কোটি মানুষকে চাকরির কথা, সেটি বর্তমান অর্থমন্ত্রী তিনি আগেও বলেছিলেন যে 1 কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করবেন। আর কি কি বাড়তি উদ্যোগ নেওয়া দরকার বলে সরকার? 1 কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করবেন, এটা যদি 5 বছর মেয়াদি পরিকল্পনা হয় তাহলে কিন্তু সেটা খুব কাজে আসবে না। কাজে আসবে না এই কারণে প্রতি বছর কর্মবাজারে 25 লাখ লোক যুক্ত হয়, 24-25 লাখ, এবং তার মধ্যে কাজ পায় কতজন? বাংলাদেশের শিক্ষিত বেকারের হার পৃথিবীর সবচেয়ে বেশি। মানে আমি বলছি যে মানে পুরো বিষয়টি এটি একবার সাধারণ যে চিন্তা ভাবনা দিয়ে এটি সমাধান করা যাবে না। বাড়তি বলছি যে উদ্যোগটা বাড়তি নিতে হবে, পরিকল্পনাটা বাড়তি নিতে হবে, কর্মীদের বাড়তি তাদের চেষ্টাটা সেখানে যুক্ত করতে হবে, সরকারি কর্মকর্তাদেরও বাড়তি চেষ্টা থাকবে, সর্বোপরি সরকারি দল ও বিরোধী দল রাজনৈতিক ঐকমত্য থাকতে হবে। সরকার তো বাড়তি সময় দিচ্ছে, সরকার প্রধান দিচ্ছেন। হ্যাঁ, সরকার প্রধান দিচ্ছে। দেখুন, আবার সরকার প্রধানের সঙ্গে তার দলের নেতাকর্মীরা এক তালে চলছেন কিনা এটাও মানুষ দেখতে চাইবে। সরকার প্রধানের এই নিরাড়ম্বর কী বলে একেবারেই অনাড়ম্বর জীবনযাপন, অনাড়ম্বর তার চলাফেরা, তার শিষ্টাচার, সৌজন্যবোধ, আর নেতাকর্মীদের মধ্যে যদি এটি ছড়িয়ে দেওয়া যেত সেটা অনেক ভালো। অবশ্য রতন ভাইয়ের মতো সব সংসদ সদস্য তো এতটা হবেন, সাদামাটা জীবনযাপন করবেন না। এর মধ্যে আরেকটি উদ্বেগের বিষয় আছে, সেটা হচ্ছে আজকেই সংবাদ অনলাইনে খবর এসেছে, চট্টগ্রামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। প্রতি মাসে 20 লাখ টাকা দিতে হবে। এই চাঁদা চাওয়ার পর ওই অফিসে হামলা করা হয়েছে। কারা হামলা করেছে? এটা দুঃখজনক। আমি একটু বলি, দেখেন এই যে গতকাল আমরা একটা রিপোর্ট সংসদে দাঁড়িয়ে আমাদের কথা বলেছেন আমির খুশি মহোদয়, একটা প্রধানমন্ত্রী শুধু খাবার খরচ 35 কোটি টাকা। আর দেখেন তারেক রহমানের 1 বছর পরে, আপনারা তো খবরটা দেখবেন তো, তারেক রহমান কয় টাকা তার, মানে এটা কত দিনের? 35 কোটি প্রতি বছরে 35 কোটি টাকা শুধু তার খাবারের বাজেট ছিল। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন এমপি এবং সোহরাব হাসান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।